আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা ১৯৫২ সালের অখণ্ড জ্যোতি পত্রিকার একটি খুবই গভীর বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো তপস্যার আসল উদ্দেশ্যটা ঠিক কী। আমরা তো ছোটবেলা থেকে প্রাচীন ঋষিদের আশ্চর্য সব ক্ষমতার গল্প শুনে এসেছি, তাই না? যেমন ধরুন আকাশে উড়ে যাওয়া বা নিমিষে আগুন তৈরি করা। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এই গল্পগুলোর পেছনে আসল রহস্যটা কি? সত্যি কি এমনটা সম্ভব ছিল? এই সব প্রশ্নের উত্তর যদি আমাদের খুঁজতে হয় তাহলে সবার আগে একটা মূল ধারণা বুঝতে হবে, আর সেটা হলো তপ, মানে কঠোর আধ্যাত্মিক সাধনা, বা যাকে আমরা বলি তপস্যা। দেখুন, এখানে একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে। ভাবুন তো, দুটো শুকনো কাঠ যদি একে অপরের সাথে ঘষা হয়, কি হয়? তাপ তৈরি হয়, আগুন জ্বলে ওঠে। ঠিক সেভাবেই তপস্যা হলো একরকম আধ্যাত্মিক ঘর্ষণ, যা আমাদের ভেতরে এক বিশেষ শক্তি, মানে আত্মশক্তি জাগিয়ে তোলে। আর এই শক্তিটা কিন্তু অন্য কোনো সাধারণ ধর্মীয় কাজ করে পাওয়া সম্ভব নয়। কিন্তু আসল মজার বিষয়টা কি জানেন? এই গ্রন্থ অনুসারে তপস্যার ফল কিন্তু সব যুগে একরকম ছিল না। মানে সময়ের সাথে সাথে এর বাইরের প্রকাশটাও বদলে গেছে। আর এর কারণটা লুকিয়ে আছে যুগ বা মহাজাগতিক কালের ধারণার মধ্যে। বলা হচ্ছে প্রত্যেকটা যুগ এক একটা প্রাকৃতিক উপাদানের দ্বারা প্রভাবিত ছিল, আর সেই উপাদানই তখনকার বাস্তবতাকে নিয়ন্ত্রণ করত। চলুন তাহলে সময়ের স্রোতে একটু পিছিয়ে যাই, দেখি কিভাবে এই যুগগুলো এমন এক বিশ্ব তৈরি করেছিল যেখানে আজকের দিনে যা আমাদের কাছে অসম্ভব বলে মনে হয় সেটাও তখন হয়তো সম্ভব ছিল। তো প্রথম যুগ ছিল সত্যযুগ, আর তখন প্রধান উপাদান ছিল আকাশ বা ইথারা। এখন ভাবুন, যেহেতু আকাশ উপাদানটাই স্থান এবং শব্দের গুণাবলী নিয়ন্ত্রণ করত, তাই সেই যুগে আকাশে ভেসে থাকা বা শক্তিশালী মন্ত্রের মাধ্যমে অলৌকিক কাজ করাটা আজকের তুলনায় অনেক সহজ ব্যাপার ছিল। বলতে গেলে এই সিদ্ধিগুলো অর্জন করা ছিল বেশ স্বাভাবিক একটা ঘটনা। এরপর এলো ত্রেতা যুগ, এমন এক সময়ে যখন প্রকৃতির প্রাথমিক উপাদানটাই ছিল অগ্নি বা আগুন। একবার কল্পনা করে দেখুন তো, সেই যুগে আগুনকে নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করাটা একটা সাধারণ আধ্যাত্মিক ক্ষমতা বা সিদ্ধি হিসেবেই ধরা হতো। এর পরের যুগটা হলো দাপর যুগ। এই সময়টা মূলত বায়ু বা বাতাসের উপাদান দ্বারা প্রভাবিত ছিল। বায়ুর স্বভাবিত হল হালকা আর গতিময়, তাই না? সে কারণেই এই যুগে অবিশ্বাস্য গতিতে ছোটা বা বিশাল ভার তোলার মতো ক্ষমতা অর্জন করাটা অনেক বেশি সহজ ছিল। আর এই সব কিছুর পর আমরা এসে পৌঁছালাম আমাদের নিজেদের সময়, মানে কলিযুগে। আর এখানেই আমরা বুঝতে পারব কেন আমাদের এই পৃথিবীটা আগের যুগগুলোর থেকে এতটা আলাদা। আমরা এখন কলিযুগে বাস করছি। এই যুগের প্রধান উপাদান হল মাটি আর জল। দেখুন, মাটির গুণ হল জড়তা আর জলের ভঙ্গুরতা। ঠিক এই কারণে আমাদের শরীর আর চারপাশের জগৎটা আগের চেয়ে অনেক বেশি স্থূল, ভারী এবং সীমাবদ্ধ। এই টেবিলটা দেখলেই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রাচীন যুগে তপস্যার লক্ষ্য ছিল মূলত বাইরের অলৌকিক ক্ষমতা অর্জন করা, যেমন আকাশে ওড়া বা আগুন তৈরি করা, যা তখনকার প্রাকৃতিক উপাদানের জন্য সহজ ছিল। কিন্তু আজকের যুগে পৃথিবী আর জলের প্রভাবে সেই লক্ষ্যটা বদলে গেছে। এখন তপস্যার আসল উদ্দেশ্য হল ভেতরের শক্তিকে জাগানো, মানে শুদ্ধতা, শান্তি এবং আত্মিক উন্নতি, যা কিন্তু চিরস্থায়ী। তাই এই গ্রন্থ আমাদের একটা বড় ব্যাপার মনে করিয়ে দিচ্ছে। আজকের সাধকদের অতীতের সেই জাদুকরী ক্ষমতার পেছনে ছুটে হতাশ হওয়াটা ঠিক নয়, কারণ এটা কোনো ব্যর্থতা নয়। এটা আসলে দেশ, কাল আর পাত্র অনুযায়ী মহাজাগতিক নিয়মেরই একটা স্বাভাবিক পরিবর্তন। তাহলে প্রশ্নটা হচ্ছে, যদি বাইরের অলৌকিক ক্ষমতা অর্জন করাটাই মূল লক্ষ্য না হয়, তাহলে আজকের দিনে তপস্যার আসল উদ্দেশ্যটা ঠিক কী? উত্তরটা খুবই স্পষ্ট। তপস্যার চূড়ান্ত লক্ষ্য কখনোই বদলায়নি, আর তা হল আত্মকল্যাণ। মানে বাইরের কোনো জাদুর খেলা নয়, বরং নিজের আত্মার উন্নতি, নিজের পরিশুদ্ধি আর নিজের ভেতরের বিকাশ। এই গ্রন্থ কিন্তু আমাদের পথটাও দেখিয়ে দেয়। দেখুন, প্রথমত তপস্যার অভ্যাস করা, যার মাধ্যমে ভেতরের আধ্যাত্মিক শক্তি তৈরি হবে। দ্বিতীয়ত সেই আত্মশক্তি অর্জন করা, যা আমাদের জীবনকে শুদ্ধ আর শান্তিপূর্ণ করে তুলবে। আর সবশেষে জীবনের পরম লক্ষ্য, মানে স্থায়ী আনন্দ আর আত্ম উপলব্ধি লাভ করা। আর এই পথটা কিন্তু আজও আমাদের জন্য খোলা রয়েছে। সবশেষে এই আলোচনাটা আমাদের এক গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বাইরের জগৎটা হয়তো সময়ের সাথে সাথে অনেক বদলে গেছে, কিন্তু নিজের ভেতরের শান্তি খোঁজার পথটা কি সত্যিই বদলেছে, নাকি সেই শাশ্বত যাত্রা আজও একই রকম রয়ে গেছে?
এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।